বন্ধুরা, আজ এসেছি শরীয়তপুর জাজিরা পালের চর। এখানে আমি এই যে 4টা গারল দেখতে পাচ্ছি। আমাদের হাসান ভাই এখানে গারল এনেছে। আমার কাছে খুব ভালো লাগলো এই গারলগুলোর চলাফেরা দেখে। আপনারা দেখতে থাকুন। এখন হাসান ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো, তার প্রতিক্রিয়াটা জানবো। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আবার অনেকদিন পরে আসা হলো। আমার তো ভাই চরে চরে ঘোরা, কারণ এই ঘুরতে ঘুরতে সবার থেকেই আমি একটু জানি। আমার যে দর্শকগুলো আছে তারা জানতে চায় যে হাসান ভাইয়ের ভিডিও দেন, হাসান ভাইয়ের কি অবস্থা, এই ফসলের কি অবস্থা, পালের চরে যান, পালের চরে গিয়ে কি অবস্থা জানেন, তার জন্যই পালের চরে আসা ভাই। আলম ভাই, আপনার মেন কাজ কিন্তু মিডিয়াগত কাজ। জি ভাই। তো এখন আমাদের একেবারে নতুনভাবে শুরু করা। জি। তো নতুনভাবে শুরু করতে গেলে অনেক কিছুর প্রয়োজন। আর এখানে আমি সবসময় বলি যে আসলে সফলতা একটা দীর্ঘমেয়াদী বিষয়। জি। আপনি কোনো কাজকে 3 মাস 6 মাসের ফ্রেমে বেঁধে সফলতাটাকে নির্ধারণ করতে পারবেন না, এটা হয় না। তো এখন শুরুতে বলছিলেন গারলের কথা। তো গারল যেটা হয়েছে, গারল সম্বন্ধেও তো আসলে আমাদের তো বাস্তব অভিজ্ঞতা নাই। তো আপনি জানেন যে আমি যার কাছ থেকে গারল আনছি, তো আমার সঙ্গে বিশ্বাসের সম্পর্কটা অনেক বড়। তো উনি গারলগুলো বিক্রি করবে, তো আমি ফোন দিছিলাম, তখন বললো যে আমার কাছে এরকম 4টা গারল আছে, তো এই 4টা গারল আপনি নিতে পারেন। তো আমি বললাম যে দাম কত? তো উনি যে দাম বলছে আমি আর কিছু বলি নাই, কারণ উনি আমাকে বললেন হাসান ভাই আপনাকে অনেক পছন্দ করি, এই গারলটা আমি এই দামে দিচ্ছি এই কারণে হয়তো বা আপনার মধ্য দিয়ে আমার কোনো উপকার ভবিষ্যতের চেয়ে বড় উপকার হতে পারে। তো উনি সম্ভবত আপনার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, ওভাবে ওনার সঙ্গে পরিচয় আমার। আচ্ছা। তো পরে গারল নিয়ে আসবো। আমি বললাম যে আমার কাছে তো এখন টাকা নাই, 7-8 তারিখের দিকে আমি টাকা হইলে নিয়ে আসবো। আচ্ছা। তখন সে বললো যে আপনি যা পারেন দিয়ে রাইখা দেন, নিয়ে যান, কোনো সমস্যা নাই। পরে আমি কিছু টাকা দিয়ে নিয়ে আসছি, এখনো পুরোপুরি টাকা দিতে পারি নাই। আচ্ছা। তবে একটা জিনিস সুন্দর হয়েছে যে আপনার গারল যে ওরা যে লালন পালন করতে গেলে যে সুবিধা অসুবিধাগুলো হয়, তো সেরকম একটা অভিজ্ঞতা তো আমার দরকার। তো 4টা হয় আমার উপকার হয়েছে। আমি তো অলরেডি 15 দিন এটা দেখলাম। জি। তো আরো যদি 15 দিন 1 মাস যদি দেখি ওদের কি কি অসুবিধা হয়, ওরা কি কি পছন্দ করে, কিভাবে লালন পালন করতে হয়, তো এই সব বিষয়গুলো আস্তে আস্তে আমার মাথায় ঢুকবে। আচ্ছা। ঢুকলে এই 4টা থেকে আপনার 40টা বা 400 হলেও প্রসেসিংটা তো একরকমই, শুধু আকারে সংখ্যায় বাড়বে। তো সেইটা মনে হয় যে আমার মনে হয় সেই ট্রেনিংটা আমার এবং আমার এখানে মামুন এটা বেসিক্যালি দেখাশোনা করে, যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি। এই ফেস করতে করতে দেখবেন যে 1-1.5 মাস গেলেই গারল সম্বন্ধে আমার যে একটা পরীক্ষা বা অভিজ্ঞতা সেটা কিন্তু আশা করি অর্জন হবে। বুঝতে পারছেন? জি। তো এই জন্য আমরা কিন্তু পরবর্তীতে বাড়াবো এটাকে। জি। যেভাবে আপনি এই যে গারল 4টা এনেছেন, এই 4টার চলাফেরা, ওর স্বভাব, ওর মানে কি খায়, কেমনে চলে, কেমনে কি করে, এগুলো তো আপনি শিখতেছেন। এই 4টা যেরকম চলবে 40টা এরকমই চলবে। দলবদ্ধ থাকে, 40টা এরকমই চলবে। 4টা যদি আপনার ফসল খেয়ে ফেলতো 40টাও খেয়ে ফেলতো। এখন দেখা যাচ্ছে 4টা গারলে আপনার ফসল খাচ্ছে না। না, আমার কোনো ক্ষতি করছে না। ওর মতো বেড়ে উঠছে, ওর মতো চলছে। এই যে আমি দেখাই আপনাকে একটুখানি, আমি নিজেও দেখি, এই যে ওরা যে খাচ্ছে, আপনার ফসল খাচ্ছে না কিন্তু। না, তার জন্য আমি মনে করি যে একটা এই ভালো প্রাণী আর আমরা দলবদ্ধ। দেখেন এখানে 4টা গারল আছে না? জি। আপনি একটাকে শূন্য করে ধরে অন্যদিকে নিয়ে যান, হ্যাঁ, দেখবেন 3টে আপনার সঙ্গে যাবে। হ্যাঁ। কিন্তু আমরা 4 ভাই যদি একসঙ্গে থাকি থাকতে পারি না। জি। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা মানুষ দলবদ্ধ হয়ে থাকতে পারি না, কিন্তু ওরা কিন্তু খুব দলবদ্ধভাবে থাকে। আচ্ছা। এটা ওদের কাছে আমাদের শেখা উচিত। আর আপনার সম্বন্ধে যদি আমি কিছু বলি সেটা আমার আপনার প্রতি সম্মান রেখে বলা উচিত। আমি অনেক এমন কিছু বলা উচিত না। আর অনেকে আবার প্রশ্ন করে, আপনার ভিডিওতে আমি দেখছি হাসান ভাই কথায় মিডিয়ার কথা বলে, তো এটা তো আমার গ্রুমিং। আপনাকে বলি যে তথ্য মন্ত্রণালয় থেকে ব্যক্তিগত ভাবে না, অফিসিয়ালি আমাদের কাছে চিঠি আসতো। প্রতি 3 মাস 4 মাস পর পর তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিত। ওই চিঠিতে লেখা থাকতো আমি কি করতে পারবো, কি বলতে পারবো, কতটুকু বলতে পারবো, একটা নির্দেশনা থাকতো মোটামুটি একটা সেন্সর বোর্ডের মতো।
যে আমরা আসলে এই ফুটেজটা এরকম দেখাইতে পারবো না টেলিভিশনে, আমরা এই কথাটা এইভাবে বলতে পারবো না, এই কথাটা এইভাবে বলতে হবে। তো এই ট্রেনিং গুলো কিন্তু আমাদের আছে। আমি যদি আপনাকে অ্যাটাক করি সেটা অবশ্যই একটা সম্মানের সহিত অন্যভাবে বলা যায়। মানে একটা খারাপ কথা দিয়ে, খারাপ ভাষা দিয়েই আপনাকে কেন আমার অ্যাটাক করতে হবে, সেটা তো আমি ভদ্র ভাষায় বলতে পারি। জি, তো এটা আমার আপনার একটা গ্রুমিং, যে আমরা আসলে এইভাবে অভ্যস্ত। আচ্ছা ভাই, ভাই এই একটা জিনিস, এই আমরা যেখানে আছি সেটা হলো শরীয়তপুর জাজিরা পালের চর, এটা হলো বর্দিয়ার চর নাকি? বর্দিয়া মৌজা আর কি, বর্দিয়া মৌজা, পালের চর এখানে আছি। অনেকে বলে এক ফসল করতে গেলে পালের চরের মাটি অনেক ভালো, এই কথা কিন্তু বলছে। আচ্ছা, এই যে আমরা যখন দাঁড়ায় আছি এখানে আপনি বছরে 4 থেকে 5টা ফসল নিতে পারবেন। এই যে এখানে 7টা 8টা আইটেমের ফসল করছেন, এই ফসলের আইডিয়াটা কেন আপনার মাথায়? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনি চাইলে স্বল্প মেয়াদী দীর্ঘ মেয়াদী মিলাইয়া 4-5টা ফসল নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি ডিপেন্ড করে আপনি কি করতে চান। আচ্ছা, আর পানিটা কিন্তু অনেক প্রয়োজন। হ্যাঁ, এখন এখানে যদি পানি না ওঠে এই মাটিটা কিন্তু তৈরি হবে না। জি, মাটি চেঞ্জিং আসবে না, একটা পরিবর্তনের দরকার আছে, পরিবর্তনের দরকার। তো এখন আপনি যদি এই মাটিটাকেই যদি একেবারেই পানি না উঠে তাহলে কি হবে? মরুভূমির মতো হবে, একঘেয়েমি হয়ে যাবে। তো আমার এখানে পানি কিন্তু কম থাকে। এই জায়গাটা আমরা বেসিক্যালি নিছি কিন্তু চাষাবাদ করার জন্য না। আচ্ছা, আমরা এখানে নিছিলাম হয়তো গরু ছাগলের ঘাস থাকবে আর হচ্ছে আমাদের খামার হবে। তো এইবার নানা কারণে, নানা সীমাবদ্ধতার কারণে সেটা আমরা করে উঠতে পারি নাই। তো পরবর্তীতে চিন্তা করলাম তাহলে জায়গাগুলো ফেলে রেখে লাভ কি, একটা কিছু করি আমরা। তো একটা কিছু করতে গিয়ে একটা লাভ হয়েছে। যেমন আমাকে এক ভাই ইংল্যান্ড থেকে ফোন দিয়ে বলছেন যে হাসান ভাই, আপনি যখন পড়াশোনা করতেন, তো এই যে 20-22 বছর পড়াশোনা করছেন, তখন তো বাবা মার টাকা নিয়ে কষ্ট করে একটা ইনভেস্ট করে পড়াশোনা শিখছেন। তো কৃষি কাজ বলেন বা যে কোনো ব্যবসা বলেন, সেখানে তো আপনাকে ইনভেস্ট করে তো আপনি একটা জ্ঞান অর্জন করছেন, অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা তো আমাদের অর্জন হলো। এখন আপনি যদি আমাকে 3 মাস দিয়ে বা 6 মাস দিয়ে যদি বিচার করেন আমি সফল কিনা বা আমরা পারবো কিনা, সেটা আমার মনে হয় যে করা ঠিক হবে না। সেটার জন্য আপনাকে সময় দিতে হবে। ভাই, এই সফলতাটা কি জিনিস এবং ফসল আপনি যেটা ফলাইছেন, এই যে দেখা যাচ্ছে এখানে এই যে কফি দেখা যাচ্ছে না, বাঁধাকপি, সামনেগুলা ফুলকপি। ভাই এগুলো ফুলকপি, এই যে হ্যাঁ এটা ফুলকপি। এখানে একটু সমস্যা আছে, সেটা বাঁধাকপি, ওই পাশে বাঁধাকপি। খুব সুন্দর হয়েছে বাঁধাকপি, আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছে। তো এখন বাকিটা হচ্ছে যে আমাদের যত্নের ঘাটতি ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা অনেকভাবে এটা চেষ্টা করছি এবং মাটিটাও ভালো। যদি আগামী বছর যদি এখানে যদি এই জমিটুকু, আমার জমিটা একটু উপর দিকে উঠবে, যদি এই জমিটা যদি আমার এই অংশটা যদি এরকম থাকে, আগামী বছর এখানে ইচ্ছা আছে একদম ভাদ্র মাসের মাঝামাঝি থেকে, এখানে একদম ভাদ্র মাসের মাঝামাঝিতে এখানে আলু দিব। কারণ এই আলু কিন্তু আপনি জানেন এবার প্রায় 100-110 টাকা কেজি কিনতে হয়েছে। তো এই জায়গায় এবার আলু দেওয়ার এটা ইচ্ছা আছে আগামী বছর। আচ্ছা, আর বাঁধাকপি গুলো দেখেন, এই গাছগুলো কিন্তু কুড়িগ্রাম থেকে আনা। ভাই অনেক অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। কারণ আপনি তো ভাই এই বাঁধাকপি দিয়ে শিখলেন, তাই না? বাঁধাকপি দিয়ে শিখলাম, আগামীতে তো এর চাইতে বড় পরিসরে করতে পারবেন। সেটা করা যাবে, কারণ আপনার গাছ দেখে তো খুশি আপনি। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, এই দেখেন গাছগুলো কিন্তু অলরেডি কিন্তু আপনাদের একটু ক্যামেরা কাছে নিয়ে, আমি একবারে ক্লোজে নিলাম ক্যামেরা, আমি দেখাচ্ছি, সুন্দর করে দেখাচ্ছি। এই যেভাবে এই রকম যদি ভাই 10,000 গাছ থাকে তাহলে ওই জমিটা কেমন দেখা যাবে? আপনি মনে হবে একটা বাগানে আছেন, প্রকৃতির মধ্যে আছেন। ঠিক আছে, তখন কিন্তু আপনার এক্সপোর্ট করা খুব আমরা কিন্তু এক্সপোর্টেও যাবো, বুঝছেন? ঠিক আছে, এক্সপোর্টেও যাবো। সেটা হচ্ছে যে এইবার যে অভিজ্ঞতা হলো, আসলে আমরা যদি বলছি না, আগেই বলছি, আপনার এইবার যে এটা হয়েছে এটা আপনাকে অভিজ্ঞতার ক্ষেত্র হিসেবে বিবেচনা করেন। মানে একেবারেই যে মানে প্রথমবারই আপনি অনেক কিছু করে ফেলবেন, অত মেধা আমাদের এখনো হয় নাই। তো সেটা যদি অভিজ্ঞতার কথা বলেন তাহলে মনে হয় আমাদের এটা এই জায়গাটা আমাদের বেটার অভিজ্ঞতা হলো, বুঝছেন? আমি যে সম্পূর্ণ জমিটা, এই জমিতে আপনার সবুজ হয়ে গেছে আর সম্পূর্ণটাই বাঁধাকপি, ঠিক না? হ্যাঁ, 400-র উপরে গাছ আছে।
400-র উপরে গাছ এই জায়গাটার ভিতরে, এই জায়গাটুকুর ভিতরে, এই জায়গাটুকুর 400-র উপরে গাছ। আর আপনি যদি এখানে 10,000 গাছ বুনতে, আর ওই পাশে ভাই আছে 1000, ওগুলো আছে ফুলকপি। হ্যাঁ, ওটা ফুলকপি, কিন্তু ওইটা ভাই আরেকটা জিনিস, একদিকে একটু বড় হয়েছে, একদিকে একটু ছোট হয়েছে। এটা গ্রোথের কারণে হয়। না না, গ্রোথের কারণে না ভাই, আমি এটা শীতের ভিতরে এটা একটু প্রবলেম হয়েছিল, পাতাগুলো একটু কেমন যেন একটু কুচকিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ওই দোকানে যে বললাম যে আমার এরকম সমস্যা হচ্ছে, কি করব। উনি করছে কি, ভুল করে ছত্রাকনাশক দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছত্রাকনাশক মারার পরে যেহেতু ছত্রাকে অ্যাটাক করে নাই, যে কারণে আমার গাছগুলো একটু মাইর খেয়ে গেছিল। পরবর্তীতে এটাকে কাটানোর জন্য মানে ওষুধ প্রয়োগ করলাম, এখন আলহামদুলিল্লাহ আবার আগের থেকে ভালো হচ্ছে। তো এটা আমাদের একটা ভুল ছিল আর কি, ভুল চিকিৎসা ছিল। আর আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে যত জায়গা জমি যত যা করছে, অনেকের জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হয়, আমাদের এখানে আমরা কোনোদিনই ছত্রাকনাশক ইউজ করি নাই, করেন নাই, কিন্তু এটা করছিলাম ভুলে। আচ্ছা আচ্ছা, মানে আমার ভুলে না, ওনাদের ভুলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি ভাই, এই যে আপনার যে ফুলকপিটা করছেন, বাঁধাকপিটা করছেন, এটা যদি আপনি এই প্রথম সিজনে করেন তাহলে কিন্তু অনেক দাম পাইতেন আপনি, এরকম কোনো আশা আছে নাকি আপনার করার? সেটা তো আগামী বছর যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখেন, আগামী বছর পরিকল্পনা, তো এবার অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগাবো। এক সেকেন্ড হচ্ছে ভাই, আমরা তো ঢাকার একেবারে কাছে, জি, যদি ধরেন এখানে আমার 1400 গাছ আছে, একেবারে যদি আমি কম বিক্রি করি, 10 টাকা পিস ধরেন, তাহলে আমার কিন্তু 14,000 টাকা আছে এখানে, বুঝছেন? জি। এই যে আপনারা এই পাশে পেঁয়াজ দেখেন, একটু পেঁয়াজটা দেখান। এই যে পেঁয়াজটা উঠে গেছে অলরেডি, পেঁয়াজ উঠে গেছে না? হ্যাঁ। ওই যে আমার দেখেন, ওদিক দিয়ে পানি দিচ্ছি, এদিক দিয়ে নিড়াচ্ছি। এই নিড়ি দেওয়ার পরে, এই পানি দেওয়ার পরে এক সপ্তাহ পরে এসে দেখবেন আমার ক্ষেত সবুজ হয়ে গেছে। এই যে নিড়াচ্ছি আমরা, আমি নিজেও কিন্তু নিড়াই। এখন ধরেন এখানে কিন্তু অনেকেই আগাছানাশক ব্যবহার করে, কিন্তু আমি কিন্তু সেটা করছি না। আমি নিজেও কালকে নিড়াইছি দিক দিয়ে, এই যে ময়লাগুলো দেখা যাচ্ছে, পরিষ্কার করছি। এখন পানি দেওয়ার পরে দেখবেন এগুলো খুব ভালোই হয়ে গেছে। যেমন আপনি এসে দেখছেন ভুট্টা ক্ষেত নিড়াচ্ছি, ভুট্টা ক্ষেত তো এই এলাকার কেউ নিড়ায় না। আপনি নিজেও কিন্তু আজকে আমার সঙ্গে কাজ করছেন, যে ভুট্টা ক্ষেত পরিষ্কার করা। তো আসলে গাছকে বেশি রাসায়নিক ব্যবহার করলে গাছের শক্তিটা কমে যায়। আমি যদি এরকম পরিষ্কার করে দেই, বেশি সময় তো লাগবে না, কিন্তু ওষুধ প্রয়োগ করলে আমার লাগতো 500 টাকা, আর নিড়াইতে গেলে হয়তো লাগবে আমার 1500 টাকা, কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর হবে। হাসান ভাই, জি, এখন আপনার এই কৃষি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুনেন, আমি তো একটু অগোছালো মানুষ। জি, আমি অনেক কিছুই পরিকল্পনা করি না, যখন যেটা করি ওটার ভিতরে ডুবে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার অনেক মহা পরিকল্পনা, আমার মহা কিছু লাগবে না। এখান থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম এই 3 মাস 6 মাসে, সেটা হচ্ছে যে প্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গত 4 মাস, 3.5 মাস 4 মাস আমি প্রতিদিন এখানে কিন্তু একটি দিনও আশাবাদ দিইনি। আচ্ছা, আপনি যদি আমার পাটা দেখানো সম্ভব হচ্ছে না, আমার পায়ের চামড়াগুলো বেড়ে গেছে হাঁটতে হাঁটতে। আচ্ছা আচ্ছা। কেন? এই যে এত পথ হেঁটে আসা, ভ্যানে আসা, তো সেই পরিশ্রম কখনো বিফলে যাইতে পারে না, বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস ভাই, একটু থামাই, ওই খেয়াঘাট থেকে আপনার এখানে আসতে কত মিনিট লাগে? আমি তো একটু ধীরে হাঁটি, তাও মনে হয় যে 20-25 মিনিট আমার লাগে। 20-25 মিনিট। যারা দ্রুত হাঁটে প্রজেক্টে না, অনেকে আমাকে কমেন্ট করছিল যে আপনার যেখানে সাক্ষাৎকার নেন, যেখানে কথা বলেন, খেয়াঘাট থেকে কত দূর? ভাই 20-25 মিনিট লাগে। একটু এদিকে দেখান। জি ভাই, আমি এটা দেখছিলাম না। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ, এই যে কফি এসে পড়ছে অলরেডি, ফুলকপি এসে পড়ছে, কফি এসে পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো দেখে। তো এখানে নিরাপদ যেটা হবে আমাদের জন্য, আমরা যদি পরবর্তী বছর কিছু করি, সেটা হচ্ছে যে এখানে আমার কাছে মনে হচ্ছে মাটিতে, যেহেতু এই মাটিটা ভাদ্র মাসের 15 তারিখে সুন্দর উঠে যায়, উঠে গেলে ওই সময় আমরা কিছু আলু করতে পারি। তারপরে ধরেন যে মিষ্টি কুমড়া খুব ভালো হবে এখানে, মিষ্টি আলু। আচ্ছা আচ্ছা। তারপরে ভুট্টা, কারণ ভুট্টা কেন দরকার, ভুট্টা তো একটা দানাদার খাবার। জি। তো এগুলা এখানে অনেক বেশি ভালো হবে। আচ্ছা। আর এই যে স্কোয়াশ যেটা দেখলাম, জি, এই স্কোয়াশটাও আমরা ওই সময় কিছু করব। আর আপনাকে একটু বলি যে যখন এটা চারপাশে পানি থাকে, তখন স্বাভাবিকভাবে এই জায়গাটা তো ভিজা থাকে। আপনি যদি একদম ভাদ্র মাসের শুরুতে বা মাঝামাঝিতে যদি আমরা যদি এখানে শুধু 2-4-5 বিঘা জমিতে লাল শাক, মেথি শাক এগুলো যদি করতে পারি, আপনি জানেন এবার এই লাল শাক কত টাকা কেজি গেছে এখানে পাইকারি? না, সেটা পাইকারি গেছে 45 টাকা কেজি এখানে। আচ্ছা আচ্ছা। তো এই লাল শাক যদি আমরা ধরতে পারি, এটা তো আপনার ভাদ্র মাসের থেকে শুরু করে আশ্বিন মাসের 1 মাস 25 দিন। আচ্ছা, 25 দিন যদি আপনার 2-4-5 বিঘা জায়গা যদি লাল শাক থাকে, সেই যদি আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে,
সেই লাল শাক দিয়ে আপনি 1-2 মাস কর্মচারী খাটাইতে পারবেন। আচ্ছা 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 তো এইটার পরিকল্পনা আছে। এরপরে আমরা আলু করতে পারি, আচ্ছা, বাদাম করতে পারি এখানে, এটা আগামী বছরের পরিকল্পনা। আগামী বছরের পরিকল্পনা। আচ্ছা, আর এই যে ভুট্টা করা যেতে পারে। এই যে ভাই ভুট্টা বুনছেন, আপনার ভুট্টা গাছগুলো দেখা যাচ্ছে, আমি একটু নিচে থেকে দেখানোর চেষ্টা করি সবাইকে। এই যে ভুট্টা গাছগুলো হয়ে গেছে সবুজ। আলম ভাই, ভাই অনেক এই ভুট্টা দেখেছি, ভুট্টা তো আপনি দেখছেন, ভুট্টা জমি অনেক দেখেছি, কিন্তু ক্লিয়ার দেখিনি। ক্লিয়ার দেখেন নাই? আমরা যখন এই ভুট্টা ক্ষেত যখন আমি কিন্তু ওষুধ এনে রাখছিলাম যে স্প্রে করবো এই ঘাস মারার জন্য, বুঝছেন? আচ্ছা, পরে আমি চিন্তা করলাম আমার 800-1000 টাকা খরচ হবে, আর আমি যদি নিজেও সবার সঙ্গে বসে এরকম উঠাই দেই, তাহলে কিন্তু আমার এই ভুট্টা ক্ষেত কিন্তু চমৎকার হবে। আচ্ছা, তো যে কারণে আমি নিজেও কিন্তু বসি, দেখেন বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, যাতে এটার জন্য কোনোভাবে হ্যাম্পার না হয় গাছের। কারণ আপনি রাসায়নিক ব্যবহার করলে তো মনে করেন একটা সাইড ইফেক্ট পড়ে। তো সেই জন্য আমরা কিন্তু প্রতিটা গাছ ধরে ধরে পরিষ্কার করে দিচ্ছি, যাতে আমাদের গাছে যেন কোনো হ্যাম্পার না হয়। তো সেই কারণে আমাদের ভুট্টা গাছ আমরা চেষ্টা করছি, এখানে সার দিছি, চাষ দিছি, তারপরে আপনার মনে করেন যে ভালো বীজ দিছি, মানে ইস্পাহানির থেকে বীজ নিছিলাম। হ্যাঁ, তো সব মিলে আলহামদুলিল্লাহ এই অবস্থায় আছে। আর আমাদের যে সরকারি প্রজেক্ট আছে যেটা, তো সরকারি প্রজেক্টে ওদের সাথে যেটা কথা হয়েছে, বলছে হাসান ভাই এবার একটু ভালো করেন, আলহামদুলিল্লাহ আগামী বছর যতটা পারি সম্ভব আপনাকে বাড়ায় দিব, কারণ আপনার ভিতরে উদ্যম আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো ওরা চাচ্ছে যে আমরা যদি ভালো করি আগামী বছর আমাদেরকে আরো হয়তো ভুট্টার কোনো দিতে পারে। আচ্ছা, মানে অল্প অল্প করে আপনি 10টা আইটেমের থেকে যদি আসে, তাহলে বিশাল একটা পুঁজি আসবে আপনার কাছে, ইনশাল্লাহ আসবে। কিন্তু আপনি একবারে ব্যর্থ না, দেখা যাচ্ছে আর কি। ভাই, জি ভাই, আমি বলছি যে পরিশ্রম কখনো বৃথা যায় না। জি, তো আমি হয়তো এবার একেবারেই ভালো করে ফেলছি, একেবারেই তেমন কিছু না, কিন্তু আশা করি যতটুকু হয়েছে করতে পারছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটাই আমি নিজেও দেখতে পাচ্ছি, কারণ আমি তো এই ক্যামেরার চোখটাকে ফাঁকি দিতে পারবো না ভাই। এখন এখানে তো ফসল দেখা যাচ্ছে, তাই আমি সবাইকে এই ফসলই দেখাচ্ছি। যে আমার কথা হলো কোনটা ভাই, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। জি, আগে কৃষককে বাঁচাতে হবে, তারপরে কৃষি বাঁচবে। তাই আপনার সাথে আমার আলাপ করার ইচ্ছা যে নতুন উদ্যোক্তারা, নতুন যারা আসবে, নতুন উদ্যোক্তারা যে আসবে, ওরা না তো একটা স্পিরিট নিয়ে আসবে, তাই না? জি জি। এখন আপনাদের কথা শুনে, আপনাদের ফসল না দেখে যদি তারা স্পিরিট হারায় ফেলায় ভাই, আসলে না দেখার বিষয় না ভাই, তো হবে। আমার কিন্তু প্রথম আমি ভিডিওগুলো করতাম চরে এসে, কিন্তু যে উদ্যোক্তা তৈরি হোক, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে অনেকেই এই বিভিন্ন রকমের মোটিভেশনাল কথাবার্তা বলে, কিন্তু নিজেরা কিছু করে না। তো এই যে আমি যে শুরু করলাম, তো এটাতে যদি আমি সাকসেস হই, তখন মানুষ আরো বেশি আকৃষ্ট হবে। জি জি জি, আমি সেটাই বলছিলাম। কোনো ফাঁকা জায়গা কোথাও পড়ে থাকবে না। আবার আমি কাউকে কখনো বলি না যে আপনি অমুক চরে যায়েন না, জি না, সব এই চরে আসেন, এটাও বলি না। আপনাদের যেখানে যার সুবিধা হয়, অর্থ আপনার, সেখানে আপনার। রাইট রাইট। তো আমি কিন্তু এরকম না ভাই, পালের চর স্বর্গ, ওই চর খারাপ, এই চর ভালো। ভাই আমি কি অত জানি? সব চরই ভালো, সব চরই ভালো। যার যেখানে সুবিধা আছে, আপনারা বাংলাদেশে কোনো জায়গায় ফাঁকা রাখেন না। জি, আর সবাই ভালো, যার যারটা সে যাচাই করে নেবেন, যাচাই করে নেবেন, ঠিক আছে না? মানে এটা আছে না যে আমি বলছি ভালো মানে ভালো না। না, আমার এটা ভালো হয়েছে, আমার যত্নের কারণে ভালো হইতে পারে। জি, কারণ আপনি বললে যে ভালো হবে সেটা তো না। আপনি যত্ন কতটুকু করছেন, পরিশ্রম কতটুকু করছেন, কেমন সার দিচ্ছেন, কেমন বীজ দিচ্ছেন, সেটা তো ডিপেন্ড করে। জি জি জি। এখন আমি একটু ভালো করছি মানে যে আমি সব ভালো বুঝি, সেটাও তো না, না, বুঝছেন? আচ্ছা, শ্রমিক ভাই, এখানে শ্রমিক পাওয়া যায় কোন জায়গার শ্রমিক? শ্রমিক বেশিরভাগ থেকে আসে, উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে আসে, উত্তরবঙ্গ থেকে আসে। আসে। আচ্ছা আচ্ছা, পাওয়া যায় শ্রমিক? হ্যাঁ, শ্রমিক পাওয়া যায়। শ্রমিকের কি কোনো ঝামেলা হয় এখানে? ঝামেলা বলতে আমি কোনটা বুঝাচ্ছি, যে শ্রমিক কিন্তু ফসলের একটা পার্ট। আপনি শ্রমিক ছাড়া কিন্তু এই ফসল ফলাইতে পারেন নাই। এই যেগুলো যে আপনি রোপণ করেছেন, সব কিন্তু শ্রমিক লাগছে, আপনি একা করতে পারেন নাই। না না না, সম্ভব না। ওদেরকে যদি আপনি না পান, তাহলে কিন্তু একটা ঝামেলা লাগে যায়, ঠিক না? সময় মতো কি পাওয়া যায়? না, পাওয়া যায়। যাক, পাওয়া যায়। আপনারা কিন্তু আমাদের হয় কি, আমরা খুব তাড়াহুড়ো টাইপের মানুষ। ধরেন আজকে দরকার, আজকেই খুঁজি, কিন্তু আমাদেরকে প্রস্তুতিটা আগে নিতে হবে যে আসলে আমার কবে লাগবে। হঠাৎ করে বললে তো পাওয়া যায় না। সেটাই সেটাই। ভাই, কাঁচা মরিচের অবস্থা কি আপনার? কাঁচা মরিচ অবস্থা আলহামদুলিল্লাহ। আর আপনি জানেন যে আসলে আমাদের এখানে কাঁচা মরিচে আমরা বেশি খরচ করে ফেলছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন কাঁচা মরিচের বাজার একটু কম, তো যে কারণে উঠাচ্ছি না। এটা কিন্তু ভাই আপনার একটা অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা। আপনি যখন যে জিনিসটার দাম পাবেন, সেই জিনিসটা রোপণ করলে আপনি হয়তো বাজারটারেও আপনি নিচে নামাই নিয়ে আসতে পারবেন আপনার উৎপাদন হলে,
নাকি? আর আপনিও একটা পোষাইতে পারবো। এখন এই যে অনেকে পেঁয়াজ বুনছে, অনেকে বলতেছে 60 টাকা 70 টাকা খেতে পড়ে গেছে, এখন এটা বিক্রি করবো কত? এখন 30 টাকা 20 টাকা হয়ে গেছে। এই যে 20 টাকা হয়ে গেছে, কিন্তু জমিনে রোপণ করতে গিয়ে 60 টাকা পড়ে গেছে। তখন তো কৃষক শেষ হয়ে যাবে। এখন কৃষক না বাঁচলে তো কৃষি বাঁচবে না। আপনাকে আমি বলি এই এফেক্টটা ভাই, এই এফেক্টটা কিন্তু পরে পড়বে। অনেকে আমার বলছিল শুধু ভুট্টা লাগায় দেন। আচ্ছা, তা আমি বললাম যে আমি একটু ওয়ারেন বাফেটকে ফলো করি। আচ্ছা, উনি বিশ্বের সেরা ধনী ছিলেন, ওয়ারেন বাফেট, আমেরিকান ব্যবসায়ী। উনি বলছে যে আপনার যে টাকা আছে বা আপনার যে চিন্তা আছে, চিন্তা কিংবা আপনার মেধা কিংবা টাকা শুধু এক জায়গায় খরচ করেন না। রাইট, খরচ করবেন না কেন? যদি একটা মায়ের খান তাহলে আপনি পঙ্গু হয়ে যাবেন। আচ্ছা, একটা ঘুরে দাঁড়াতে পারবেন। এই যে আমার যে ভেরিয়েশন আছে, আল্লাহ তাআলা চাইলে আমি কিন্তু কোনো দিক দিয়ে বের হয়ে যাব। জি জি জি, কারণ আমি কিন্তু এক জায়গায় চিন্তাবদ্ধ না যে আমার একটাই করতে হবে, খালি ভুট্টাই করতে হবে। জি জি, ধরেন এখানে ভুট্টা আছে 1 বিঘার উপরে, এখানে আশা করতেছি হয়তো যদি যা দেয় আলহামদুলিল্লাহ 25-30 মণ তো হবে, 30 মণ তো হবে বা বেশি হইতে পারে, বেশি হবে 50-60 মণ হয়। হ্যাঁ, তারপরে এখানে যে ফুলকপি আছে সেখানে কিন্তু এই ফুলকপি বাঁধাকপিতেও আমরা আশা করছি 10 টাকা পিস বেচলেও আমার একটা ভালো অ্যামাউন্ট আসবে। তারপরে যে স্কোয়াশ গুলা আলহামদুলিল্লাহ ওখান থেকে একটা অ্যামাউন্ট আসবে, কিছু মরিচের থেকে একটা অ্যামাউন্ট আসবে, মরিচের থেকে আসবে। এই যে 2.5 বিঘা পেঁয়াজ, মিষ্টি কুমড়া তো আছে 3 বিঘার উপরে। তো মিষ্টি কুমড়া তো সরকারি প্রজেক্টও আছে। এই যে পেঁয়াজ ক্ষেত দেখেন, এখানে কিন্তু আমি তো জানি না, আমার আশেপাশের লোকজন বলছে যে ভাই মোটামুটি হলে 80 মণ 100 মণ পেঁয়াজ হইতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানি না আল্লাহ তাআলা নিজেকে কি রাখছে। ওই যে সূর্যমুখী অনেক দামি ফসল না, কিন্তু তারপরে তো ওখানে কিছু হবে। জি জি, এখন মনে করেন যে আমরা তো ওই জায়গায় মার খেয়ে গেছিলাম। যেমন ধরেন এই প্রজেক্ট করতে গিয়ে আমি কিন্তু ধরেন প্রায় 80,000 টাকা একদম নগদ শেষ হয়ে গেছে। কেমন? আপনি জানেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আমরা ঘাস লাগাইছিলাম। আচ্ছা, আমার সঙ্গে যে আমাদের রুবেল ভাই আছেন, আমেরিকায় থাকেন, এই পাশে যিনি আমার সঙ্গে আছেন, তো রুবেল ভাই আমেরিকা থেকে আমার বললো কি জায়গা জন্য উঠে গেছে, তাহলে কিছু গরুর জন্য ঘাস কিনেন, গরু কিনবো। তো ঘাস লাগালাম। তো আমি ভাইরে বললাম কি যে ভাইয়া এই ঘাসগুলা এখানকার লোকজন বলতে স্যার 15 দিন পরে রোপণ করেন, মানে ভাদ্র মাসের 15 তারিখের পরে রোপণ করতে বলছিলেন। তো ভাইয়া বললেন যে ঠিক আছে, তারপরে একটা রিস্ক নেন। তো মনে করেন যে নতুন তো ওই পাশ থেকে শুরু করে এই দিক দিয়ে আমরা ঘাস লাগাই ফেললাম। জাস্ট ওই পর্যন্ত যখন রোপণ করা শেষ হলো তখনই মনে করেন যে পানি এসে পড়লো, নতুন করে ওই পানি এসে ধরেন আমাদের ওই জায়গাটা নষ্ট হয়ে গেল। যদি একটু বড় হইতো তাহলে কিন্তু এই গাছগুলো আমি বুঝছি যে পানির উপরে ভাইসা থাকলে আর মরে না। আচ্ছা আচ্ছা, কিন্তু পানিতে উঠার আগেই তো পানি উঠে গেল। আচ্ছা, ঘাসগুলো উঠার আগে তো পানি উঠে গেল, যে কারণে ঘাসগুলা মাইর খেলাম। ওটা তো আমাদের বেশ টাকা নষ্ট হলো। আরেকটা নষ্ট হয়েছে এই যে আপনার যে বলছি আমরা কি বলে সূর্যমুখী, এই জায়গাতে আমরা প্রথম মনে করেন যে আপনার ধনিয়া দিছিলাম। আচ্ছা, ধনিয়াটা হয়তো আমরা ভালো করে করতে পারি নাই, বীজটাকে আমরা হয়তো ভিজাইতে পারেন নাই, হয়তো প্রসেসিং করতে পারি নাই। এটা ধরেন অভিজ্ঞতার কারণে। তো পরে ওইটা মাইর খাওয়ার পরে আবার ধনিয়া রোপণ করলাম। আচ্ছা আচ্ছা, সেই সময় না খুব ভালো হয়েছিল। আচ্ছা, কিন্তু আমরা তো জানি না, রাত্রে বেলা করছি, যেদিন রোপণ করছি সেদিন রাত্রে এমন বৃষ্টি হইলো, মনে জায়গাটা ঢেকে দিল, সেই গাছগুলো আর উঠলো না। তো এই মিলে আমার কাছে মনে হয়েছে আমরা অলরেডি এই পাশে প্রায় 80,000 টাকা লস খেলাম। আচ্ছা, এটা প্রকৃতি একটা অভিজ্ঞতা কিন্তু ভাই। হ্যাঁ, অভিজ্ঞতা, ঠিক না? এটা একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে আপনার পরবর্তীতে কাজে লাগবে। তো সেই কারণে এই যে মাইটটা খাইছে, এছাড়া আমার কাছে মনে হয় না যে আমরা অনেক বেশি অন্য দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ